নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। আজকে মে মাসের ফুলমুন লেকচার আমাদের। আসলে আজকের যে ফুলমুন লেকচারটা, এই বাংলা নববর্ষের বিষয়ে যে কথাবার্তাগুলো, এটা বাসুদেব স্যারের যে লেকচার সেটা গত মাসেই হওয়ার কথা ছিল, কারণ গত মাসে পয়লা বৈশাখ ছিল। তো সেই অনুযায়ী স্যারের সাথে কথাবার্তা হয়ে সেই অনুযায়ী প্ল্যানও করা হয়েছিল, কিন্তু স্যারের একটু শরীর ভালো না থাকার কারণে আমাদেরকে লেকচারটা একটু পেছোতে হয়। এবং এবার যেহেতু রবীন্দ্র জয়ন্তী সবে গেল, ফলে সেই বৈশাখ মাসের সঙ্গে আবার একটা রিলেশন রয়েছে। সেই জন্য বেশি দিন না, পরশু দিন আমি স্যারকে বলেছিলাম যে স্যার এই সময়টায় যদি করা যায় কি। স্যার সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ, কেন করা যাবে না। বলে স্যার ওই একদিনের মধ্যেই স্লাইড রেডি, লেকচারও রেডি। ফলে সেই জন্য এপ্রিল মাসটা বাদ গেছিল আমাদের একটু সমস্যা হওয়ায়। তো মে মাসে আবার আমাদের ফুলমুন লেকচার, আজকে তার পালা। এবং সেই একই ব্যাপার, বাসুদেব স্যারের লেকচার। বাসুদেব স্যার নিজেই বলেন লেকচার নয়, গল্প। তাহলে আজকে আবার বেশ খানিকটা গল্প হবে। তাহলে আমার গল্প আর না বাড়িয়ে আমি স্যারের হাতে তুলে দিই। স্যার, আপনি এবার তাহলে আপনার বক্তব্য শুরু করুন। ধন্যবাদ দীপঙ্কর। এই নববর্ষ, বিশেষ করে পয়লা নববর্ষ হলেই আমাদের ছোটবেলা দেখতাম আগের থেকে খুব একটা উৎসাহ হতো। এবং পয়লা বৈশাখ নববর্ষ মানেই হালখাতা। পুরনো যে সমস্ত ব্যবসায়ীদের বকেয়া সব মিটিয়ে দেওয়া, সকালবেলা উঠে সমস্ত লাইন দিয়ে গণেশ পুজো, তারপরে ছাপ্পা খেরোর খাতা, হিসেবপত্র। বাড়িতেও প্রত্যেকের, আমাদের বাড়িতেও ছিল, দেখেছি যে ওই খেরোর খাতা লম্বা মতো নিয়ে তার জমা করে হিসেব রাখা হতো, টাকা ছাপ টাপ দিয়ে। এবং বিকেলে বিভিন্ন দোকানে তার হিসেবপত্র হতো, খাওয়া দাওয়া ইত্যাদি। এইটা হচ্ছে তার নববর্ষ বা পয়লা বৈশাখের। এটা একটা দিক। এখন দ্বিতীয় হচ্ছে কি, যে এই যে বাংলা নববর্ষ বছরটা, এটার উৎপত্তিটা মানে কোথা থেকে এলো বা কিভাবে এলো। আমরা বাংলা বাংলা মাস, যেটা বাংলা মাস আসে, যেটা সেটা কিভাবে আসে না, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে মাঝখানে এইখানে আমাদের পৃথিবীটা রয়েছে, এটা সূর্য রয়েছে, সরি, এটা সূর্য, এখানে পৃথিবী আছে। পৃথিবীটা এই কক্ষপথে ঘুরছে এখানে, আর আমরা সূর্যকে দেখিয়ে এই বরাবর একটা কক্ষপথে ঘুরছে। এই যে কক্ষপথে আমরা সূর্যকে দেখি আকাশের প্রেক্ষাপটে, এইটাকে বলা হয় ক্রান্তিবৃত্ত বা রবিপথ। এবং এই রবিপথ বা ক্রান্তিবৃত্ত যেটা, এইটাতে অর্থাৎ আমরা সূর্যকে 12 মাস এই নক্ষত্র পটের এই রাস্তায় ঘুরতে দেখি। এবং এইটাকে কেন্দ্র করে এর দুপাশে 8 ডিগ্রি 8 ডিগ্রি 16 ডিগ্রি চওড়া একটা বেল্ট কল্পনা করলে, যেমন এখানে দেখানো আছে। এই বেল্টের মধ্যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ওই যে বেল্টটা, এটাকে বলা হয় রাশি চক্র। এবং এটাকে সমান 12টা ভাগে ভাগ করা হয়। 12 মাসের জন্য সমান 12 ভাগে ভাগ করা হয় 30 ডিগ্রি করে। এক একটা ভাগের যে নক্ষত্র মন্ডল আছে তাগুলিকে বলা হয় রাশি। মোট সারা আকাশে 88টা নক্ষত্র মন্ডল আছে, কিন্তু এই কটাই রাশি মাত্র 12টা। যদিও রাশি চক্রের মধ্যে আর একখানা রাশি তার কিছুটা অফির কাছে কিছুটা ঢুকে গেছে, তাহলে আমরা রাশিটা আমরা 12 মাসই বলে আসছি। এবং এই যে রাশিচক্রের 12টা রাশি, সূর্য এইটা মেষ রাশি, এখানে এইটা যে মেষ রাশি, এইখানে বৃষ রাশি আছে। এরকম এক এক রাশি থাকে এক এক জায়গাতে। এই সূর্য মেষ রাশিতে থাকে 1 মাস, প্রতি মাসে এক একটা রাশি 30 ডিগ্রি করে। এক একটা রাশি অতিক্রম করতে সূর্যের যে সময় লাগে তাকে বলা হয় এক একটা সৌর মাস। বাংলা মাসটা, বাংলা যে ক্যালেন্ডার আমরা পাই,
বাংলা মাসগুলি প্রকৃতপক্ষে পিওরলি সৌর মাস। এটা খুব গুরুত্বপূর্ণ। সূর্য আগের গল্প ছেড়ে দিচ্ছি, চান্দ্রমাস ছিল আগে, চান্দ্রমাস এখনো আছে। শুধু চান্দ্রমাস দিয়ে পুরো ছিল না, ঋতুর সঙ্গে মিল ছিল না বলে সৌর মাসের সূর্যের কেন্দ্র করে সূর্যকে নিয়ে বছর ঠিক করা ঠিক হলো। তাই সৌর বছর 12টা রাশি পুরো 12 ভাগে ভাগ করে এক একটা ভাগকে রাশি বলি, এবং সূর্য এক একটা রাশি অতিক্রম করতে এক এক মাস সময় লাগে। যে সময় লাগে তাকে মাস বলে। এখন এই যে সৌর মাস রয়েছে, আরো আছে, এর সঙ্গে আবার চাঁদও জড়িত, চান্দ্র মাসে জড়িত আছে। চাঁদ 27 দিনে একবার পৃথিবী প্রদক্ষিণ করে আসে, এবং এই 27 দিনে যে পৃথিবী প্রদক্ষিণ করে আসে তাকে সমান, এই রাশি চক্রকে সমান 27টা ভাগে ভাগ করলে তার এক একটা ভাগকে বলে নক্ষত্র। সেই অংশে যেসব নক্ষত্র তারা আছে, তার কোনো উজ্জ্বল তারা অথবা অন্য কোনো ছোট তারা, যোগ তারা বলে, সেই তারা অনুসারে সেই তারার নামকরণ করা হয়। যেমন এখানে যেটা বললাম, এখানে এই মেষ রাশি এখানে আছে, মেষ রাশির এই তারাটা, মানে এই যে বিটা এরিটিস, এই বিটা এরিটিসটা হচ্ছে গিয়ে অশ্বিনী নক্ষত্র। এরকম অশ্বিনী, ভরণী, কৃত্তিকা নক্ষত্র, 41 এরিটিস হচ্ছে ভরণী নক্ষত্র। এরকম 7টা নক্ষত্র আছে। এখন আবার এই নক্ষত্র সঙ্গে একটা তিথির ব্যাপার থাকে। সূর্য যেমন এক একটা মাস এক একটা রাশিতে থাকে, এবং চাঁদ 27 দিনে একবার পুরো প্রদক্ষিণ করে আসে, কিন্তু আবার পূর্ণিমা থেকে পূর্ণিমা বা অমাবস্যা থেকে অমাবস্যার সময়টা, তাকে বলা হয় এক একটা চান্দ্র মাস, সেটা 29.5 দিন হয়। তা মোটামুটি 30টা তিথি ধরা হয়। 30টা তিথি মানে প্রতিদিন চাঁদ আকাশের সাপেক্ষে, নক্ষত্রের সাপেক্ষে প্রতিদিন 13 ডিগ্রি করে এগিয়ে আসে, 13 পয়েন্ট এগিয়ে আসে, মানে পশ্চিম থেকে পূবে সরে প্রতিদিন, পশ্চিম আকাশ থেকে পূব আকাশে। আবার সূর্য প্রতিদিন 1 ডিগ্রি করে সরে আসে, কারণ 365 দিনে 360 ডিগ্রি ঘুরে আসবে, প্রতিদিন 1 ডিগ্রি করে সরে আসে পশ্চিম থেকে পূবে। ফলে সূর্যের সাপেক্ষে চাঁদ প্রতিদিন 12 ডিগ্রি করে সরে যায়। এই যে সূর্যের থেকে 12 ডিগ্রি করে তফাতে চলে যাওয়া, প্রতিদিন 12 ডিগ্রি করে বাড়তি তফাতে চলে যাওয়া, এটাকে বলা হয় চান্দ্রদিন, এর নাম তিথি। এবং এই 30টা তিথি আছে পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত। এখন এই নক্ষত্র, তিথি, রাশি, এই জিনিসগুলি, এগুলিকে নিয়ে হচ্ছে পঞ্জিকা। আমরা যে পাই বাংলা ক্যালেন্ডার বা বিভিন্ন পঞ্জিকা আছে, এবং তার হিসাব পত্র চলে আসছে, এই নিয়ে ক্যালেন্ডার। এবারে এই যখন মাস যে অতিক্রম করতে হয়, বাংলা মাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে বাংলা প্রতিদিন যে সময়টা একটা রাশি ক্রস করতে যে সময় লাগে, সেই সময়টাই মাসের দৈর্ঘ্য, এবং মাসের শেষ দিনে সেই রাশি থেকে পরের রাশিতে সংক্রমণ করে, ওই জন্য মাসের শেষ দিনটাকে বলা হয় সংক্রান্তি। এখন যেহেতু পৃথিবীর পথটা উপবৃত্তাকার, কাজে পৃথিবী যখন যায়, সরে যায় যখন, তখন তার কিন্তু গতি সমান থাকে না। যখন এই শীতকালে ডিসেম্বর, জানুয়ারি 4 সবচেয়ে কাছে আসে, মোটামুটি অগ্রহায়ণ মাসে যখন সবচেয়ে কাছে চলে আসে, অগ্রহায়ণ পৌষ মাস হিসেবে খুব তাড়াতাড়ি করে সরে যায়। এখানে দেখতে পাচ্ছি আমরা ছবিটাতে যে এটা কেপলারের সেকেন্ড অনুসারে নিয়ম হচ্ছে সমান সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। মানে যখন সূর্যের কাছে চলে আসে তখন তার বেগ বেড়ে যায়, 30 ডিগ্রি অতিক্রম করতে কম সময় লাগে। ওই জন্যই অগ্রহায়ণ পৌষ মাস, এই 3টে মাসের মধ্যে 2টো মাস অন্তত দেখা যায় 29 দিনে হয়, শেষ হয়ে যায়। আবার যখন অনেক দূরে চলে যায় তখন তার বেগ যায় কমে, অর্থাৎ একটা রাশি অতিক্রম করতে বেশি সময় লাগে। সেই জন্য দেখি যে
জ্যৈষ্ঠ আষাঢ় মাসে শ্রাবণের ভিতরে দুটো মাসই প্রায় 32 দিনে হয়। এই যে সময় কতদিন লাগছে, আর মাঝামাঝি সময়তে 30 দিন বা 31 দিনে হয়। ঠিক কতদিন সময় লাগছে সেই অনুসারেই বাংলা ক্যালেন্ডারের দিনগুলি ঠিক হয়। ইংরেজি ক্যালেন্ডারের মতো ওই রকম একেবারে ওই রকম নয় যে 31 অল্টারনেটলি হবে। এখন এই জিনিসগুলি হয় বাংলা ক্যালেন্ডার উৎপত্তি কোথার থেকে, প্রথমেই চলে আসে এই বঙ্গাব্দের কোথার থেকে শীত। দুটো মত দেখা যায়। একদল বলেন যে এটা হচ্ছে কি আকবর এটা প্রথম চালু করেছিলেন। আকবর তার 1583 সালে এগুলি করেন। আকবরের সিংহাসন লাভ মানে সিংহাসনে বসেছিলেন 1556 খ্রিস্টাব্দে। আকবরের সিংহাসন লাভের সেই তার স্মারক হিসেবে তিনি সৌর ক্যালেন্ডার তৈরি করেছিলেন। সৌর ক্যালেন্ডার তৈরির পিছনে উদ্দেশ্য হচ্ছে এই, কারণ হিজরি ক্যালেন্ডার সবসময় চান্দ্র ক্যালেন্ডার। চান্দ্র ক্যালেন্ডার শেষ হয়ে যায় মানে 29.5 দিনে, সেটা ক্রমাগত 354 দিনে বছর শেষ হয়ে যায়। ফলে সে প্রতি বছর এগোতে থাকে 11 দিন করে, এবং ঋতুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখন তার রাজ্য শাসন করার সময়তে কোন সময় তার চাষ হবে, তাদের কৃষি হবে, কোন সময় খাজনা আদায় হবে, এই হিসেব রাখা খুব অসুবিধা হতো বলে আকবর ঠিক করেছিলেন তিনি সৌর মাসের চালু করবেন, যাতে করে ঋতুর সঙ্গে সঙ্গতি থাকে। সেই উদ্দেশ্যে তিনি এই 963 তার মানে ওদের যে হিজরি সন, সেই সময়তে তিনি 1556 খ্রিস্টাব্দে তিনি তারিখ ইলাহি বলে একটা ধর্ম তার প্রথম সৌর মাস চালু করেন। কিন্তু সেটা মুসলমানরাই পরবর্তী ক্ষেত্রে সেটা মানেনি, পরে সেটা ধীরে ধীরে চলে যায়। দ্বিতীয় মতটা হচ্ছে এই, বাংলা মাস শুরু হয়েছিল শশাঙ্কের থেকে। শশাঙ্ক সৌরাব্দ শুরু করে, শশাঙ্ক গৌরবঙ্গের শাসক ছিলেন, অত্যন্ত প্রভাবশালী। তিনি চালু করেছিলেন সৌরাব্দ 593 খ্রিস্টাব্দ। এখন মজা হচ্ছে এই দুটো সেখান থেকে বঙ্গাব্দে শুরু। দুটো ভিন্ন মত যে যাই হোক না কেন, ব্যাপার দাঁড়াচ্ছে এই, আমরা হিসেব করে দেখি এই নিচের দিকে রয়েছে যে 1556 থেকে মানে যখন হলো, তার থেকে ওই শশাঙ্কের সৌরাব্দ যখন শুরু হলো 593 বাদ দিলে 963 দাঁড়ায়, অর্থাৎ হিজরি সনের সঙ্গে এই ইনসার মিলে যায়। অর্থাৎ হিজরি হিসেবেও যেটা 963 হবে খ্রিস্টাব্দ, সেটা শশাঙ্কের বঙ্গাব্দের ক্ষেত্রেও 963 খ্রিস্টাব্দ। পার্থক্য কিছু নেই যেদিক থেকে দেখি না কেন। তো মোটামুটি তাহলে আমরা 593 খ্রিস্টাব্দে যখন সেই সময় থেকে শশাঙ্কর শ্রেষ্ঠ বঙ্গাব্দ শুরু হয়, এবং আমরা শেষের লাইনে দেখতে পাচ্ছি যে এই 2025 যেটা আছে, এখান থেকে সেই 593 বাদ দিলে পরে শশাঙ্কের যখন শুরু করেছিলেন বঙ্গাব্দ, শুরু করলে পরে 1432 হয়। অর্থাৎ এই বছরে আমাদের বঙ্গাব্দ যেটা পাই, বাংলা বছর 1432 পাওয়া যায়। কাজে শশাঙ্কর থেকে শুরু হওয়া বঙ্গাব্দ শুরু হওয়া, এবং সে থেকে এটা মিলছে আমরা শুরু করছে শশাঙ্কর থেকে। এখন এই যে মাসগুলি শুরু হয়, নানা রকম তিথি নক্ষত্র আলোচনা হলো। এখন এই সময়টার ক্ষেত্রে বছর কত রকমের হয়, বছর কাকে বলে একটা প্রশ্ন আসে, এবং কত রকমের হয়, অনেক রকম বছর কিন্তু হয়। অন্তত 5 রকমের বছর আছে। সবগুলি আলোচনার দরকার নেই, আমরা দুটো জিনিস আলোচনা অন্তত করি। একটা হচ্ছে কি, এই দেখা যাচ্ছে আছে কেন এই বরাবর এই শুরুতে, একেবারে শুরুতে এইখানে ভাড়া দুটো পথ আমি আগে দেখিনি, যে একটা হচ্ছে কি এইটা হচ্ছে কি সেলেস্টিয়াল ইকুয়েটার, পৃথিবীর যে আমাদের নিরক্ষরেখা। এইটা হচ্ছে ইক্লিপটিক, মানে সূর্যের যে পথ সেটা রবি পথ।
এরা যেখানে ছেদ করেছে এইখানে বসন্ত বিষুব, এই একটা বিন্দু আর উল্টো দিকে আর একটা বিন্দু আছে, এইটা হচ্ছে ভার্নাল ইকুইনক্স, বসন্ত বিষুব বিন্দু। এককালে বলা হতো ফার্স্ট পয়েন্ট অফ এরিস, মানে আমরা যখন পড়েছি, যখন অ্যাস্ট্রোনমি পড়েছি বিএসসিতে, তখন আমরা ফার্স্ট পয়েন্ট অফ এরিস হিসেবে পড়েছি, কারণ এই পয়েন্টটা ভার্নাল ইকুইনক্সটা এখানেই ছিল, এইখানে অর্থাৎ কিনা এই এরিসের প্রথম বিন্দু যেখানে শুরু, এরিস মেষ রাশি যেখানে শুরু হচ্ছে এইখানে ছিল সেই সময়তে, সেই জন্যই এটাকে ফার্স্ট পয়েন্ট অফ এরিস বলা হতো এই পয়েন্টটাতে। এখন সেই সময় কিন্তু এখন এখন দুটো জিনিস আমরা এখান থেকে বছর পাচ্ছি। একটা হচ্ছে গিয়ে এই ফার্স্ট পয়েন্ট অফ এরিস থেকে এখান থেকে শুরু করে সূর্য যখন ঘুরে আবার এই ফার্স্ট পয়েন্ট অফ এরিসেই আসবে, এইটা হচ্ছে গিয়ে একটা সাইডেরিয়াল ইয়ার, অর্থাৎ নক্ষত্র বছর, অর্থাৎ নক্ষত্রের সাপেক্ষে একটা বিন্দু থেকে শুরু করে নক্ষত্রের সাপেক্ষে যেখান থেকে শুরু করে ঠিক সেখানে ফিরে আসা, এটা হচ্ছে প্রকৃত মানে পৃথিবীর আবর্তন কাল। এটা ওই 365 দিন, 65.562 সামথিং। এখন এখানে একটা মজার আছে, যদি আর একটা হচ্ছে এই যে পক্ষপথটা আছে যেটা ভার্নাল ইকুইনক্স, সূর্য যদি এখান থেকে শুরু করে যখন আবার ঘুরে ঘুরে আবার এইখানেই ফিরে আসে, অর্থাৎ নক্ষত্রকে ইয়ে না করে, মান দর না করে, যদি এইটাতে যদি করা যায়, এখানে ফিরে আসতে লাগে 365 দিন 6 ঘন্টার কিছুর কম, 5 ঘন্টা ক্ষেত্রে কয়েক সময় একটা, এবং কিছুটা কম কম। ব্যাপারটা কি হয়, এখন একটা আমরা গল্প হিসেবে ধরে নিই, এইখান থেকে শুরু করলো একটা জার্নি শুরু করলো সূর্য, ওইদিকে যাচ্ছে, এদের পশ্চিম থেকে পূবে যায়, এদিকটা পশ্চিম, আমরা আকাশের উপরটা হচ্ছে কি উত্তর, নিচেরটা দক্ষিণ, ডান দিক পশ্চিম, বা দিক পূর্ব, এই যে পশ্চিম থেকে পূবে যাচ্ছে এখানে। এখন যখন সূর্য এখানে রওনা হয়ে ছুটতো বা ট্র্যাকে দৌড়চ্ছে, যখন দৌড়ে গেলে, যখন কেউ দুষ্টুমি করে এই যেখানে স্টার্টিং পয়েন্টটাকে পিছিয়ে দিল কিছুটা, এখানে নিয়ে চলে এলো, তাহলে ঘুরে যখন আমার এইখানে আসবে, স্টার্টিং যখন ফিনিশিং যখন এখানে চলে গেল, তখন তার কম যে সময় লাগছে। এরপরে আরো পরের বছর আরো কিছুটা পিছিয়ে দিল, এরকম ক্রমাগত পেছাতে পেছাতে এইখানে এসেছি। এবার এখান থেকে রওনা হয়ে যখন ঘুরে আবার এখানে এলো, এই পয়েন্টটাকেই পিছিয়ে দিচ্ছে কিছুটা, যেখানে শুরু করেছিলাম সেটা কিন্তু পিছিয়ে দেওয়া হলো, ফিরে এলে কম সময় লাগবে। এবং এই সময়টা হচ্ছে গিয়ে এটাকে বলা হয় যে ঋতুভিত্তিক যেটা আসে বছর, এটা, এবং এইটার মান 365 দিন 6 ঘন্টার থেকে কিছুটা কম। এখন এই দুষ্টুমিটা কে করছে? স্টার্টিং পয়েন্ট রওনা হয়ে গেল, ছুটে এসে সেখানে শেষ করবে, তা না করে পিছিয়ে দিলে কিছুটা, মানে কম যেতে হচ্ছে, আগে ভাগে শেষ হয়ে যাচ্ছে। এই যে দুষ্টুমিটা কে করছে, সেটাই হচ্ছে গিয়ে এই জিনিসটা ঘটছে, এটাকে বলা হয় প্রিসিশন অফ, অর্থাৎ এই যে ভার্নাল ইকুইনক্স যেটা আছে, ইকুইনক্স বা বিষুব বিন্দুগুলি, এগুলি সরে যাচ্ছে, এই প্রিসিশন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, অয়ন হচ্ছে, চলন হচ্ছে, অয়ন চলন বলা হয়। এই ব্যাপারটা নজরে আসছে অনেক পরে, কিন্তু আবিষ্কর্তা বলা হয় হিপারকাসকে, গ্রিক বিশাল পণ্ডিত, দার্শনিক এবং জ্যোতির্বিদ। হিপারকাস খ্রিস্ট জন্মের প্রায় 150 বছর আগে হিপারকাস লক্ষ্য করেন, এবং তার নামে এটা হয়। কিন্তু তারও হিপারকাসেরও প্রায় 200 বছর আগে ব্যাবিলনীয় জ্যোতির্বিদ কিদিন্নু লক্ষ্য করেছিলেন যে তাদেরও আগে একটা কথা মাঝখানে আবার গল্প করতে হয়, এই যে আগেকার দিনে তারা আকাশ দেখতেন বা পর্যবেক্ষণ করতে কি করতেন, শুধু খানিকটা দেখলেন তা তো করতেন না, তাদের অবস্থানগুলো নোট করতেন কিভাবে আছে, এবং ট্রানজিট থেকে কখন কোনটা ট্রানজিট করছে, আকাশ থেকে একটা মেরিডিয়ান ট্রানজিট করছে, সেগুলি কোথা দিয়ে করছে, কখন করছে, এগুলি লক্ষ্য করে তাদের অবস্থান ঠিক করতেন।
এবং এ অনুসারে যে মাপ অনুসারে এই এই পয়েন্ট থেকে শুরু করে আমরা ইকুয়েটোরিয়াল সিস্টেমে যখন তারাদের আমরা কোঅর্ডিনেট ঠিক করি, আমরা ইকুয়েটারটাকে ঠিক করাই এই বরাবর যে আসে এটা করে রাইট অ্যাসেনশন, আর এখান থেকে যে যতখানি যায় সেটা হচ্ছে ডিক্লিনেশন। আমি এইটাকে ধরে নিচ্ছি, এই পয়েন্টটা ধরে নিচ্ছি। এখানে তাহলে এখান যদি চলে আসে এইটা হচ্ছে রাইট অ্যাসেনশন, এইটুকু ডিক্লিনেশন। এবার আমরা এইভাবে করি, কিন্তু সেই সময়তে যেহেতু ওদের গ্রহ চন্দ্র তারা চাঁদ তারা সূর্য চাঁদ এবং সূর্য এবং গ্রহগুলি ওদের আকর্ষণীয় ছিল, তারা লক্ষ্য করা বেশি ছিল, সেগুলি করা হয় ইক্লিপ্টিক সিস্টেমের দ্বারা, অর্থাৎ কিনা এই ইক্লিপ্টিক বরাবর সেটা মাপা হয়। এখান থেকে শুরু করে এই দৈর্ঘ্যটাকে বলা হয় লঙ্গিচুড, সেলেস্টিয়াল লঙ্গিচুড, এটাকে বলা হয় ল্যাটিচুড। এখন এটা নোট করে থাকতেন কিদিন্নু এবং হিপার্কা তারা লক্ষ্য করেছিলেন যে তাদেরও আগে, অনেক আগে যারা দেখে গেছিলেন তাদের যে অবস্থান তারাগুলোর, তার সঙ্গে তাদের নিজেদের অবস্থান অবজারভেশন মিলছে না। ব্যাপারটা কি হচ্ছে, সেই রেকর্ডিং এর থেকে তাদের লঙ্গিচুডটা, সরি ল্যাটিচুডটা ঠিক আছে, কিন্তু লঙ্গিচুডটা বেড়ে যাচ্ছে, মানে এই দূরত্বটা ক্রমাগত বেড়ে যাচ্ছে। এখান থেকে লঙ্গিচুডটা মানে এই বিন্দু থেকে এই দূরত্ব বেড়ে যাওয়া মানে এই ভার্নাল ইকুইনেসটা পিছিয়ে যাচ্ছে, সরে যাচ্ছে তাহলে পিছন দিকে, সূর্য যাচ্ছে আগে এগিয়ে দিকে, আর এই পয়েন্টটা যেখানে এটা ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। এবং যেহেতু একটা রয়েছে, তার ইকুয়েটারটা রয়েছে পৃথিবীর তলে, সেই তার পৃথিবীর অক্ষটা দ্বারা ঘুরছে আস্তে আস্তে, এবং এইভাবেই তারা প্রথম আবিষ্কার হয় তার প্রিসিশনটা। এই প্রিসিশনটা দেখা যায় এখানে দেখানো আছে যে এই পৃথিবীর অক্ষ এখানে, এই অক্ষটা নিজের চারদিকে ঘুরছে, পৃথিবীটা ঘুরছে নিজের চারদিকে, আবার এই অক্ষটা এই লম্বর সঙ্গে, এই অভিলম্বর সঙ্গে, মানে দেখা যাচ্ছে এই এর সঙ্গে এই চারদিকে ঘুরছে এইভাবে। একটা লাট্টুকে এখানে দেখা যায়, লাট্টু দেখা যাচ্ছে একটা লাট্টু যখন ঘোরে, সোজা হয়ে যদি ঘোরে তাহলে সোজা হয়েই থাকে, যদি কাত হয়ে ঘোরে তাহলে ঘুরতে 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 আবার এই চারদিকে দোল খেতে থাকে। এই চারদিকে এই যে মাথা দুলিয়ে দুলিয়ে ঘোরা, এই মাথা দুলিয়ে দুলিয়ে ঘোরাটা হচ্ছে প্রিসিশন। এই লাট্টুর সঙ্গে, অর্থাৎ কিনা লাট্টুর সঙ্গে পৃথিবী বা অন্যান্য গ্রহ বা তাদের যে প্রিসিশন হয়, পার্থক্য হলো এই যে লাট্টুর ক্ষেত্রে লাট্টুটা যেদিকে ঘোরে প্রিসিশনটা সেই দিকেই হয়। আর পৃথিবী বা যেখানে যেহেতু মহাশূন্য যেখানে ভারসাম্য যেহেতু ভাসে, পৃথিবী বা অন্য যে কোনো ক্ষেত্রে প্রিসিশনটা উল্টো দিকে, যেদিকে পৃথিবী ঘুরছে তার পাক খাচ্ছে নিচের চারদিকে, তার উল্টো দিকে প্রিসিশন হয়। এটা পশ্চিম থেকে যদি উপর থেকে তাকালে পরে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়, প্রিসিশন হয় ক্লকওয়াইজ। এর কারণ ফিজিক্সের ব্যাপার এটা, যেহেতু তলাতে এখানে সাপোর্ট আছে, গ্র্যাভিটেশনটা আছে এখানে, তলায় সাপোর্ট পাচ্ছে, তার রিয়াকশনটা ওখানে কাজ করে বলে উল্টা তার ডিরেকশনটা পাল্টে যায়। এই যে প্রিসিশন আমরা এইখানে ছবিতে দেখতে পাবো একটাতে, এইখানে এই যে অ্যাক্সিসটা, তারপরে এই যে পোলারিস যেটা অ্যাক্সিস রয়েছে, এখন পোলারিস এইখানে আছে, পোস্টারের ক্ষেত্রে আছে। আজ থেকে 3000 বছর আগে এইখানে থুবান, অর্থাৎ এই ড্রাকো কনস্টেলেশনের এই তারার কাছে ছিল, এখন সরে গেছে। এটা ক্রমাগত আরো সরবে, প্রতি 25,800 বছরে একবার ঘুরে আসে, মানে প্রতি 72 বছর একদিকে করে পিছনে সরে আসছে। এই যে প্রতি 72 বছর একদিকে পিছনে সরে আসছে, এর ফলেই যেটা হয়, এছাড়া আরো যেটা কতগুলি ঘটে রোটেশনের ক্ষেত্রে, কারণ ওই যে গ্রহ তিথি নক্ষত্রগুলি অবস্থান কিভাবে সময় লাগে, সে সময়টা নির্ভর করে তার গতির উপরে। গতির বেদ আমরা আগে দেখেছি যে যখন কাছে আসে, পেরিহেলিয়ানের কাছে আসে, তখন যে বেগটা বেড়ে যায়, তাড়াতাড়ি করে মুভ করে যায়, সময় কম লাগে, দূরে গেলে পরে সময় বেশি লাগে। এখানে দেখা যায় যে এক্ষেত্রে আবার মার্কারি যেমন এখানে
প্রিসিশন অফ দ্য পেরিহেলিয়ান, পেরিহেলিয়ানটা এখানে এটাও সরে যাচ্ছে আস্তে আস্তে। এই পাকগুলি যে পথটাও স্থির নেই, একই পথে ঘুরে না, পথটাই পাক খেয়ে খেয়ে ক্রমাগত ঘুরে আসছে। তারপর দূরত্ব পরিবর্তন হচ্ছে। এটা ছাড়াও আবার এটা চাঁদের ক্ষেত্রে একই জিনিস ঘটছে, তার যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথ একটা স্থির নয়, সেটা ক্রমাগত পাক খেতে খেতে একটা রোটেশন হচ্ছে, ক্রমাগত প্রিসিশন হচ্ছে এইখানটাতে এসে এই পাকগুলি এক একটা ক্রমাগত সরে সরে আসছে। তার ফলে ওই যে সময় যে কতক্ষণে তিথি, কতক্ষণে লগ্ন, কখন ওই কোন রাশিতে প্রবেশ করবে, কখন বেরোচ্ছে, সে সময়টার তারতম্য ঘটে যায়। এই তারতম্য ঘটার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যখন এটা হয়, তখন যে সময়গুলি এই যখন সেই পঞ্জিকা আরম্ভ হয়েছিল, বাংলা মানে ক্যালেন্ডার, বাংলা মাস শুরু হওয়ার পরে ক্যালেন্ডার তৈরি হলো, এবং তার সাথে সাথে অনেক নিয়ম কানুনও চালু হয়ে গেল, নক্ষত্র যোগাযোগ অনেক কিছু শুরু হয়ে গেল, তখন থেকে চলে আসছে। এবং সেই যে পঞ্জিকা গুণী যেগুলি সেই সব দেওয়া আছে, তার সেই নক্ষত্র সেই কাজ করে চলেছে। খেয়াল রাখতে হবে যে ওই যে আকাশের সাপেক্ষে যেটা আছে, যেটা আমরা সাইডেরিয়াল ইয়ার বললাম, নক্ষত্র বছর যেটাকে বললাম, আর সেই নক্ষত্র বছরটা সেই সাপেক্ষে অর্থাৎ কিনা তার চলন নেই, ওই জন্য বলা হয় অনয়ন বছর। অয়ন নেই, চলন নেই, অনয়ন বছর বলে তাকে, যেটা সাইডেরিয়াল টাইম, সাইডেরিয়াল ইয়ার। আর যেটাকে যে অ্যাকচুয়াল যেটা পাত আছে, যেখানে যে বছরটা আসে সের ক্ষেত্রে অয়ন চলছে, সেটাকে সায়ন বছর বলি আমরা। অর্থাৎ যেখানে কনসিডার করা হচ্ছে তার কনসিডার করা হচ্ছে কি। এখন এই যে সরে আস তখনকার হিসেব মতো এটা চলেছে বলে এখন তার সাথে সমান অনেক পার্থক্য হয়ে গেছে। পুরোনো সেই পঞ্জিকাগুলো এখনো সেগুলি চলে আসছে, এবং চলে আসার ফলে সেগুলিতে ক্রমাগত অনেক পার্থক্য দেখা গেছে, এখনোর সঙ্গে মিলছে না এখনকার সময়ের সঙ্গে। ক্রমাগত এতে হলো কি, এই আর একটা উদাহরণ দিয়ে বলি যে এইখানে আগে যখন শুরু হয়েছিল, তখন আমি একটু আগে বলেছিলাম যে এই মানে ভার্নাল ইকুইন্যান্সটা ছিল ওই এরিসের ওই লাল ফুটকি যেখানে দেওয়া আছে ওইখানটাতে, এবং এটাকে বলা হয় ফার্স্ট পয়েন্ট অফ এরিস। তখন ভার্নাল ইকুইন্যান্সটা সেখানে ছিল, ওই জন্য আমরা সেই সময় তো পড়ার সময় তো ওই ভার্নাল ইকুইন্যান্সকে ফার্স্ট পয়েন্ট অফ এরিস বলেই পড়ে এসেছি। এখন অনেকটা সরে গেছে। সরে যাওয়ার ফলে এখন এই যে ইংরেজি মাস যেটা আছে, ট্রপিক্যাল ইয়ার বলে ইংরেজি মাসটা, আমরা ইংরেজি ক্যালেন্ডার পাই, ক্যালেন্ডার, এখানে ট্রপিক্যাল ইয়ার হয় কিনা অঞ্চল আছে এখানে। এইবারে এর ক্ষেত্রে এখান থেকে শুরু করে এই পয়লা বৈশাখ যেতে সময় লাগছে একটা। আগে পয়লা বৈশাখ 22শে মার্চ, এই ভার্নাল ইকুইনক্স এখানে 21শে মার্চ সূর্য এখানে পৌঁছবে, এর পরের দিক থেকে বছর শুরু হতো। এটা যখন এইখানে ছিল তখন এই ভার্নাল ইকুইনক্স থেকে শুরু হতো পয়লা বৈশাখ। সেই সময় এই 22শে মার্চ থেকে পয়লা বৈশাখ শুরু হতো। আর এখন এটা পেছাতে পেছাতে এখন 24 ডিগ্রি 13 মিনিট 15 সেকেন্ড এতখানি সরে এসছে, অয়নাংশ পিছিয়ে এসছে। এখন এই 24 ডিগ্রি পেরোতে সূর্যের 24 দিন লাগে, প্রতিদিন 1 ডিগ্রি করে 365 দিনে 360 দিন ডিগ্রি ঘুরে প্রতিদিন 1 ডিগ্রি করে পশ্চিম দিকে পূবে যাচ্ছে। এখন এই 24 ডিগ্রি ঘুরতে তাকে 24 দিন মেক আপ করতে শুরু করে এই 22শে মার্চ এখানে শুরু করছে, এখান থেকে এই পয়লা বৈশাখের জায়গায় যেতে 24 দিন বেশি সময় লাগছে। তাহলে 22শে মার্চ তার সঙ্গে 24 দিন যোগ করলে এখানে 22 আর 9 31, আর 9-এর সঙ্গে 15 যোগ করে 24। এখন 15ই মার্চ 15ই এপ্রিল পয়লা বৈশাখ হচ্ছে। তখন যেখানে 22শে মার্চ পয়লা বৈশাখ হতো, এখন 15ই এপ্রিল পয়লা বৈশাখ হচ্ছে।
তার কারণ হচ্ছে এটা পিছিয়ে যাওয়ার জন্য এই সময়টা বাড়ছে, ক্রমাগত আরো বাড়তে থাকবে। শুধু তাই নয়, আরো একটা আছে, কালকে রবীন্দ্র জয়ন্তী গেল, 25শে বৈশাখ পালিত হলো কত, 9ই মে। রবীন্দ্রনাথ জন্মেছিলেন কিন্তু 7ই মে, 1861 সালে 7ই মে জন্মেছিলেন 25শে বৈশাখে। যে 25শে বৈশাখ 7ই মেতে হতো, আর বেশ 160 বছরের বেশি হয়ে গেছে, সেইটা এখন দুদিন এগিয়ে চলেছে, দুদিন দেরিতে হচ্ছে। কারণ এই পিটিশনের জন্য এটা পিছিয়ে এসছে। এখান থেকে 25শে যেখানে যেত আগে, এখান থেকে যেখানে 25শে বৈশাখ পর্যন্ত সময়টা লাগতো, তার থেকে দুদিন বাড়তি সময় লাগছে। 7ই মে ছিল, 7ই মে সারা পৃথিবীতে যারা পালন করে 7ই মে 25শে বৈশাখ ছিল। এখন 9ই মে পালন করি আমরা। রবীন্দ্র শতবর্ষ পালন করেছি 8ই মে, এখন রবীন্দ্র জয়ন্তী পালন করি 9ই মে। রবীন্দ্রনাথের 200 জন্ম পালন হয় তখন 10ই মে পালন করবো আমরা। এই সময়টা সরে যাচ্ছে। আরো একটা কথা আছে ডিজিটালের ব্যাপারে, এসেই যাচ্ছে এই কথাগুলো। পৌষ সংক্রান্তিতে মকর সংক্রান্তি চান করে লোকে সব পুণ্যস্থানে এখনো চলছে। সেই সময়তে যখন এই শুরু হয়, তখন ওই পৌষ সংক্রান্তিতে, অর্থাৎ কিনা পৌষ মাসের শেষ দিনে, সেই দিন থেকে বা পরে পয়লা মাঘ থেকে উত্তরায়ণ শুরু হতো। উত্তর দিকে যা যাত্রা শুরু হতো সূর্যের। এই উত্তরায়ণটা অত্যন্ত মঙ্গলজনক, কারণ উত্তর দিক হচ্ছে স্বর্গ দেবতাদের দিক, দক্ষিণ দিক হচ্ছে জমালোক। তাই উত্তর দিক সবসময়তেই প্রার্থনা ছিল পূর্ণ বলে। সেই জন্যই ওই সংক্রান্তিতে, মানে দক্ষিণায়নের শেষ দিনে সব পাপ মুক্ত হয়ে উত্তরায়ণ শুরু করত। এখন উত্তরায়ণ শুরু হয় কিন্তু পিছিয়ে 24 দিন পিছিয়ে এসে এখন উত্তরায়ণ শুরু হয় 5ই পৌষ, 22শে ডিসেম্বর। 5ই পৌষ শুরু হচ্ছে। সেই 5ই উত্তরায়ণ শুরু যখন হচ্ছে, তখন কেউ সেখানে তো চান করতে যায় না, পূর্ণ লগ্নে কেউ চান করতে যায় না। যাচ্ছে যখন, তখন সেখানে কিন্তু পূর্ণ লগ্ন নেই, চলে আসছে। এই যে চলে আসছে, তখন একই জিনিস চলেছে। আরো একটা আছে, আমি কুম্ভ মেলার কথা আমি এক্ষুনি আর বলবো না, পরে দেখ সময় হলে। এই যে চলে আসছে একই জিনিস, নিয়ম, এইটাই পুরনো পঞ্জিকাতেও সেই নিয়ম চলে এসছে। এর পরিবর্তন দরকার পড়েছে। পরিবর্তন দরকার বলে অনেক আলোচনা হয়েছিল, এবং শেষ পর্যন্ত পরিবর্তন আনা হয়। একটা বিরাট মিটিং হয়, সেই মিটিংয়ে এখানে আলোচনা হয়েছিল, যে একটা ন্যাশনাল সেমিনার হয়েছিল, এবং সেখানে 1957 সালে এটা কতগুলো রিজলিউশন নেওয়া হয় যে গভর্নমেন্ট একটা পঞ্জিকা প্রকাশ করবে, যেখানে এই অয়নচরণটা কনসিডার করে পুরনো ভুলভাল পঞ্জিকাগুলিকে শুদ্ধ করে একটা পঞ্জিকা প্রচলন করবে, এবং তার রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ প্রকাশ করবে। রিজলিউশন নেওয়া হয়েছিল। এই রিজলিউশন অনুসারে এখানে রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ এখন ছাপা হচ্ছে। এটা গত বছরের রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ, 150 বছর এখানে দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা ওরা করেছে কি, এই অনুসারে ওরা শোধন করেছে, কারেকশন করেছে। কারেকশনের ক্ষেত্রে এই যে ওই যে ক্রস, যে যখন যে নক্ষত্রগুলি যেখানে পৌঁছচ্ছে বা যে রাশিতে পৌঁছচ্ছে সূর্য, বা যখন তার চাঁদটা কোন কোন তিথিতে আছে, কোন লগ্ন তার তিথি হলো, বা কোন নক্ষত্রে আছে, যে টাইমিং গুলি, সেগুলি কিন্তু অ্যাকুরেটলি এই সায়ন, মানে যেখানে প্রিসিশন আছে, এইটাকে ক্যালকুলেট করে এই অনুসারে শুদ্ধভাবে কারেক্ট করা হয়। সেগুলি সব সঠিক মানগুলি দেওয়া আছে। সেই সঠিক মান দেওয়া নিয়ে যে পঞ্জিকা তৈরি হলো, সেটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা। এখন আমাদের এখানে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বাংলায় বেরিয়েছে, সেটাই মানে যেহেতু বিশুদ্ধ সিদ্ধান্ত, এই সেগুলি মেনে চলা হয়েছে। এইটাই শুদ্ধ পঞ্জিকা যদি মানতে হয়, তাহলে এইটাই একমাত্র ফলো করা। কিন্তু ওই যে চলে আসছে প্রাচীনপন্থী, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, অনেক অসুবিধা হয়ে যাবে।
কাজে ওগুলি চলতে থাকলে ওগুলিকে বন্ধ করা সম্ভব হয়নি। শুধু তাই না, পশ্চিমবঙ্গ গভর্নমেন্টও যদিও সংবাদপত্রগুলি বিভিন্ন সংবাদপত্র এই বিষ্ণু সিদ্ধান্ত মতে তার তারিখগুলি দেয়, কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেটাকে স্বীকার করেনি। সে এখনো তাদের ক্যালেন্ডারে পুরনো মতে সব দেওয়া হয়। এই নতুন যেটা করা হয়েছে, এই জন্য একটা এই নানান রাজ্যে নানান রকম তাদের নিজের মতো একটা তার বিষয় তার পঞ্জিকা আছে। এগুলিকে ছেড়ে একটা মনে হয় যে ন্যাশনাল একটা ক্যালেন্ডার দরকার, জাতীয় পঞ্জিকা ভারতে। এই যে ন্যাশনাল যে ক্যালেন্ডার যেটা আসছে, এইটাই ক্যালেন্ডার হচ্ছে গিয়ে এটা যে শকাব্দ হিসেবে করা হয়েছে। শকাব্দটা শুরু হয়েছে 78 খ্রিস্টাব্দ থেকে, এবং কাজী এই 2025 এর থেকে 78 বাদ দিলেই আমরা শকাব্দটা পেয়ে যাবো, কত শকাব্দ এখন সময়টা। এর বৈশিষ্ট্য হচ্ছে এই শকাব্দ যেটা শুরু করা হয়েছে, এই প্রথম রয়েছে এখানে বছর শুরু হয়েছে চৈত্র মাস থেকে। দেখা যায় চৈত্র মাস হচ্ছে কি এখানে দেওয়া আছে চৈত্র 30 দিনের মাস, এবং এটা পড়ছে 22 মাস, অর্থাৎ 22 মাসটা ঠিক রাখছে। যখন ভার্নাল ইকুইনক্স ক্রস করছে সূর্য, সেটাকে ঠিক রাখা হয়েছে। সে 22 মার্চ থেকে শুরু করছে, মাসটাই করা হয়েছে চৈত্র, কারণ বৈশাখ মাস অনেক পরে হয়েছে। এবং চৈত্র আর একটা করা হয়েছে এই যে বাংলা মাসে যেমন এক একটা রাশি অতিক্রম করতে সূর্য যে সময় লাগতো, ঠিক সেই অনুসারেই মাসগুলি হয়েছে। এখানে সেটা করা হয়নি। এখানে আমি তো প্রথমেই বললাম, সেটা যখন দূরে থাকে সবচেয়ে তখন সময় বেশি লাগে, তার স্পিডটা কমে যায়। কাজে 30 ডিগ্রি অতিক্রম করতে বেশি সময় লাগে, 32 দিন পর্যন্ত হয়ে যায়। এটা তো অন্য, এটা তো নতুন ক্যালেন্ডার, এটা শকাব্দ করা হচ্ছে, এটা তো ন্যাশনাল ক্যালেন্ডার। আমি তো পার্থক্যগুলি বলছি সেগুলিতে, সেটা তো আলোচনা আসছি আমি। বাংলা মূল ক্যালেন্ডারে যে এক্সাক্ট টাইম, সেটা এখানে কিন্তু রাখছে না। এখানে যেটা হচ্ছে এই মাসটা 22 মাসটা ঠিক রাখছে, শুরু করছে পয়লা চৈত্র থেকে। আর হচ্ছে এই 12টা মাসের মধ্যে যেহেতু 30 দিন করে 3 × 36, 365 5টা মাস বেশি, 5টা দিন বেশি হয়। প্রথম বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই পরপর 5 মাস গরমের সময় 31 দিন করা হয়েছে, আর বাকি সব 30 দিন। যদি যে বছর লিপিয়ার পরে, লিপিয়ারটা কিন্তু ইংরেজি লিপিয়ার যেটা, তার সঙ্গে একই মিল, কায়দাটা আছে। ওই সঙ্গে 78 যোগ করে 31 পৌঁছে তারপর ভাগ ইত্যাদি, যাকে একই লিপিয়ার পড়লে পরে সেই বছর চৈত্র মাসটা 30 দিন নয় 31 দিন হয়। আদারওয়াইজ প্রথম 5 মাস হচ্ছে 30, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র 31 দিন, আর বাকি সমস্ত হচ্ছে 30 দিন। এটা হচ্ছে এই শকাব্দে, যেটা ন্যাশনাল ক্যালেন্ডার। ন্যাশনাল ক্যালেন্ডার হচ্ছে নববর্ষ যেটা শুরু হচ্ছে, সেটা হচ্ছে চৈত্র মাসে, পয়লা চৈত্র, এবং 30 দিনের মাস। ওই 22 মাসটা কিন্তু ঠিক আছে। এছাড়া আর একটা হচ্ছে কি কোল্লাব্দ শুরু হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না এখন। এই নতুন যে সমস্ত এখন যে কারেকশন করে, অর্থাৎ কিনা এই অনুসারে ক্যালকুলেট করে অবস্থান গতি ঠিক করে পঞ্জিকার যে কারেক্ট টাইম, অর্থাৎ কিনা রাশি লগ্ন যেগুলি দরকার আর কি, সূর্য কোথায় থাকবে, নক্ষত্র চাঁদ কোথায় থাকছে, কত লগ্ন কোথায়, এই টাইমগুলি কিন্তু ক্যালকুলেট করা হয়েছে নিখুঁতভাবে, এবং সেটা প্রকাশ পেয়েছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাতে। সেগুলি প্রকাশ পেয়েছে, তার কিছু নেই। পুরোনো পঞ্জিকাগুলিতে কিন্তু ভুল সমস্ত ভুলভাল রয়েছে, অনেক সময়ের পার্থক্য আছে, দিনের পার্থক্য হয়ে যায়। আর এই যে ভার্নাল ইকুইনক্স বা মহাবিশ্ব বিন্দুটা আছে, তার সাপেক্ষে যখন করা হচ্ছে, সেটা হচ্ছে সায়ন ক্যালেন্ডার, কারণ তার ভার্নাল ইকুইনক্সের প্রিসিশন রয়েছে এখানে। এই করে আমি সর্বশেষে, অর্থাৎ আমাকে যদি করতে হয় তাহলে যদিও নিয়ম কানুন যেগুলি আছে, আমি একটা বলে রাখা ভালো যে
পঞ্জিকা যে এগুলি তিথি নক্ষত্র সময় এগুলো সব কিন্তু পারফেক্টলি অ্যাস্ট্রোনমিক্যাল ব্যাপার, নিখুঁত। কিন্তু তারপরে যেটা ওরা যোগ করেছে তার একটা ইতিহাস আলাদা, সেটা আজকে বলা সম্ভব নয়। এটা করলেই ভালো মন্দ হয়, অমুক অমুক করণীয় আছে, এটা কি করণীয়, এইগুলি কোনো যুক্তি নেই, এটা কোনো বিজ্ঞান নয়। কিন্তু পালন মানুষ করে আসছে, যারা করছে সেই পালন যাতে ঠিক মতো হয় তার জন্য চেষ্টা করে বিশুদ্ধ সিদ্ধান্তের মত চালু করা হলো। যেটা বলছিলাম এই যে বললাম যে কারোর সঙ্গে কোনো মিল নেই, যে পৌষ সংক্রান্তিতে এখন মকর সংক্রান্তি স্নান হয়, এক সময় ছিল পৌষ সংক্রান্তির পর থেকে উত্তরায়ণ শুরু হতো বলে পুণ্য স্নানের জন্য করা হতো। উত্তরায়ণ 24 দিন এগিয়ে এসে চলে এসেছে 5ই পৌষ, উত্তরায়ণে পুণ্য লগ্নে কেউ চান করে না। আর যখন চান করে পৌষ সংক্রান্তিতে তখন করে পুণ্য লগ্ন নেই, কিন্তু ওই করে আসছে, যেটা আসছে ওই চলে আসছে এখানে পঞ্জিকাগুলি সব ওই পুরনো চলে আসছে। এবং কুম্ভমেলার ক্ষেত্রে এবছর প্রচন্ড রকম হয়ে গেল, প্রচন্ড 12 বছর পর পর কুম্ভযোগ হয়। সেই 12 বছর হিসেবে এবছর 12 বছরের মধ্যে পড়ে। কিন্তু কুম্ভমেলার ক্ষেত্রে শাস্ত্রে উল্লেখ করা আছে যে মেষ রাশি গতে সূর্যে, মেষ রাশি গতে জীবে, মকরে চন্দ্রভাস্করম, অমাবস্যা তদা তিথি কুম্ভাক্ষ তীর্থনায়কে। অর্থাৎ বৃহস্পতি যদি মেষ রাশিতে থাকে, চন্দ্র এবং সূর্য যদি কুম্ভ রাশিতে থাকে এবং তিথি অমাবস্যা হয়, সেই লগ্নে সেই যোগে হচ্ছে কুম্ভযোগ, কুম্ভমেলা যোগ হয়। কিন্তু আমরা এই বছর চোখে দেখতে পাচ্ছি যে বৃহস্পতি মেষ রাশিতে নেই, বৃষ রাশিতে আছে, এখনো দেখা যায় বৃষ রাশিতে আছে, এই বছরটাই বৃষ রাশিতে রয়েছে, কুম্ভ রাশি মেষ রাশিতে নেই। মানে সেই শাস্ত্র অনুসারে এই বছর কুম্ভ যোগী ছিল, কুম্ভমেলা যোগী ছিল না, গত বছর ছিল। কুম্ভমেলা তো হয়ে গেল, সবই চান হয়ে গেল, যোগ ছিল গত বছর বৃহস্পতি মেষ রাশিতে ছিল। গত বছর মাঘ মাসের অমাবস্যাতে কুম্ভযোগ ছিল। সোজা কথা হচ্ছে যে বছর বৃহস্পতি মেষ রাশিতে থাকে সেই বছরের মাঘ মাসের অমাবস্যায় কুম্ভযোগ হয়। এই বলে সে অনুসারে এই বছর গত বছর কুম্ভযোগ চলে গেছে। একটা হিসেব আছে, আমি সেই ডিটেলস যাওয়ার এখন সময় নেই, যে ওই যে 12 বছর পর পর হয়ে আসছে, সব 12 বছর পরে কিন্তু 12 বছর হয় না, কারণ একটা বৃহস্পতির মানে পিরিয়ড পুরো 12 বছর নয়, 11.87 ইয়ার্স। তার ফলে প্রতি বছর এগোতে 8টা অষ্টম যখন কুম্ভ হয়, অষ্টম কুম্ভ হয় 11 বছর বাদে। অষ্টম কুম্ভটা এবছর ছিল, এবছর 11 বছর বাদে, এবারে গত বছর সময় হয়ে গেছে, তখন কিন্তু কুম্ভ মানে তখন টান হয়নি, টান করেছে এবছর। 140 বছর অনেক আগের ব্যাপার, একটা সম্পর্ক আছে। 4টে জায়গাতে কুম্ভ হয় আলাদা আলাদা কন্ডিশনে, আমি সেই আলোচনা যাবো। কিন্তু এবছরে যা দেখতে পাচ্ছি, এবছর কুম্ভ ছিল না কিন্তু কুম্ভল হয়ে গেছে, এই জিনিস চলতেই থাকবে, ওগুলি কিছু করার নেই, ওদের ব্যাপার, তাই করেছে নিশ্চয়ই। বললাম যে শাস্ত্রে যে নিয়ম আছে, নিয়মগুলি মেনে কিন্তু 12 বছরের হিসেব কিন্তু এবছর হয়, এবছর কিন্তু নিয়ম অনুসারে ওই শাস্ত্র অনুসারে কিন্তু গত বছর হয়ে গেছে। এটা আমি এগুলি এখানে আলোচনা আমি আসবো না। আমি এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে বলাটা শেষ করছি।